স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কিন্তু এখানে বসেও আরেক সমস্যা, ডক্টরের চেম্বারে নেই ডক্টর। ডক্টর রোগী দেখার সময় 3টা থেকে, আর এখন বাজে 4টা 10। আমার মতো অনেক রোগীর ডক্টরের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ ভাই এবার বেশ চটে যাচ্ছেন আমার বেগতিক অবস্থা দেখে। জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি ভাইয়ার কাঁধ থেকে, ভাইয়াও বারবার মাথা উঠিয়ে নিজের কাঁধে চেপে নিচ্ছে আমার মাথাটা। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না আমার, তবে কান সজাগ ছিল। আমার বেহাল দশার মধ্যে আরিফ ভাইয়া কাউকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে চোখ বন্ধ, চোখের পাতা টেনে খুলে তাকাতে চাইলাম। নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখ পড়লো অল্প স্বল্প পরিচিত লম্বাটে মুখটা। এই মুখটা আমি আগেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করার চেষ্টা চালাতেই আরিফ ভাই লোকটার কথার উত্তর দিয়ে বলল, আসলে ভাই, আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ার সাথে, ওর আর কি। হৃদ নামটা মস্তিষ্ক যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেললাম আমি। আরে এ তো আসিফ, হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খান আমার আশেপাশেই কোথাও আছে। বিষয়টা মাথায় আসতে চমকে উঠলাম আমি, কারণ কাল সকালে আমাকে হুমকি দিয়েছিল লোকটার সামনে যদি না পড়ি আর। অথচ 24 ঘন্টা যেতে না যেতে ঘুরে ফিরে আবারও লোকটার সম্মুখে আমি। সুস্থ থাকলে এইখান থেকে পালিয়ে বাঁচতাম আমি, কিন্তু অসুস্থ হলে দাঁড়াতেও পারছি না। আমার মন মস্তিষ্ক চিন্তাধারার মধ্যেই আরিফ ভাইয়া আসিফ লোকটার কথার উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ। সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হওয়ায় এখানে নিয়ে এসেছি। কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনও আসেনি। বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে। আরিফ ভাইয়া বাকি কথাগুলো শেষ করার আগেই আমি গা গুলিয়ে বমি করতে চাইলাম, কিন্তু খালি পেট হওয়ায় তিতো পানি ছাড়া পেট থেকে আর কিছুই বের হলো না। ওয়াক ওয়াক করতে করতে আমার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীর ছেড়ে দিতেই আরিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে বিচলিত কণ্ঠে আমাকে হুঁশে ফেরার চেষ্টা করে বলে, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স। আরিফ ভাইয়া নার্স বলে চিল্লিয়ে আমাকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতেই আমার চোখ জোড়া বুজে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়লো আরিফের ঠিক পেছনে স্টিল দাঁড়িয়ে থাকা হৃদ খানের দিকে। উনি কেমন চোখ ছোট করে আমার দিকে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে। হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়ছে, কিন্তু এতটা বুঝে উঠতে পারছে না যে আমাকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে এত অসুস্থ হয়ে পড়লাম সেটা তো বুঝতে পারছে না সে। আমি আর পারছি না জয়ী, আমায় রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তায়। কথাটা বলে কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তায় ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার উপর প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলা বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্য সবার আগে থেকেই জানা, তাই নতুন করে আর নাই বা বললাম কোনো কিছু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী জুইকে সহ মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ঠ বিরক্তি। আমাকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের উপর বসে যেতে দেখে সামনে থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্ত? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশিই খারাপ লাগছে। লাগবে নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছে অচেনা জামাইয়ের চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব, কিন্তু আমার ক্ষেত্রে যেন এইসব আজব কারবার একটু বেশিই হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন হয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেই দিন। আরিফ ভাই আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে একদিন হসপিটালে রেখে। তারপর থেকেই আমি আশুগঞ্জ নিজের বাসায় আছি। আজ বিগত 8 দিন লাগলো আমার সুস্থ হতে। এখনো পুরোপুরি সুস্থ নই আমি, তারপরেও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনো খুঁজে চলেছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল।
তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছলাম। সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধ লোকটাকে ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমায় 1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই, তবে লোকটা আমাদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা। প্রতিমধ্যেই ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নিকাব মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম, দে পানি খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি তিনজনই আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরখা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরখা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মায়ের বোরখা। বয়স্ক মায়ের বোরখা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই তো পারছেন। আমাকে আর বলে বোঝাতে হবে না, অর্ধ পাগল বুড়ির মতো লাগছিল এক একজনকে। তারপরেও নিজের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাকে আর বলে বোঝাতে হবে না, অর্ধপাগল বুড়ির মতো লাগছিল এক একজনকে। তারপরেও নিজেদের সেফটির জন্য এই বোরকা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের পরিবারের সবাই জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমিদের বাসায় জানে ও আমাদের বাসায় এসছে আমায় দেখতে। আমি অসুস্থ এই জন্যে। মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যে বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিলাম আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকায় বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজের সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিলাম। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথের মধ্যেই আটকে বসলাম, কারণ সত্যিই আমার অসুস্থ লাগছে। তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে, কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বরের থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না হাত বাড়িয়েও। এতে যেন আমার মনে অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্যে। জানি না এই ঠিকানার গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে। আমার মনের অস্থিরতাটাও কাউকে বলে বোঝাতে পারছিলাম না, কারণ আমি যাদের বলবো তারা সবাই আমার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু আমি কি করব? ওদের আবার সামনে বারবার রিক্তার জামাই এ নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যিই মিস করছি। আমার মনে হচ্ছিল আমি ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটার জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মন বিচলিতের দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই 1/2 লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা উপরে তুলে ঢকঢক করে অনেকটা পানি খেয়ে নিলাম। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানাটায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, এই দুপুরে মধ্যে কই যামো অচেনা এলাকায়? কাজের বাড়ি খুঁজতেছি। ধুর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছায় তাহলে সবাই ধরা খাইয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখানেই অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগাবই। এই তো একটু সামনেই বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারোর সাথে এই অ্যাড্রেস জিজ্ঞাসা করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়ার সেই কাজী বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা। আমি বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজন আমাকে দুই দিক থেকে ধরলো। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটো রিক্সা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটো রিক্সাওয়ালা মামা চিনতো আমাদের দেয়া কাজী অফিসের ঠিকানাটা। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছলাম ছোটখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটো রিক্সা ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু দেখ তো, এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে চারপাশটা ভালোভাবে দেখে কিছুই চিনতে পারলাম না। চিনবো কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম আমি এখানে, তাই দিনের আলো সবকিছু বোঝাও মুশকিল। আমি ধীর গলায় বললাম,
আমি কিচ্ছু বুঝতে পারছি না এই অফিসটাই কিনা। আমার কথা জুই বলল। আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করলো মাহি। চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতেই দেখলাম একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কামড়ি পরে টেবিলের উপরে মোবাইলটা রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটখাটো রুমের কাজী অফিসটা পুরো খালি, বোঝাই যাচ্ছে আজ কোনো কাজ নেই। হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা একে অপরের মুখ চাওয়াচাই করলাম, কিন্তু মাইশা আমাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম। আসলে আমাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালে নভেম্বর মাসের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওর ছাড়াছাড়ি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপিই নেই। সেজন্য আপনার কাছে টাকা পাঠিয়েছে আমাদের কাবিননামার একটু ফটোকপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালে নভেম্বর মাসের 3 তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দিবেন প্লিজ। কাজে লোকটা বাঁকা চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করেছে, এই জন্য লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল। আর 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার বিয়ের খাতা নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝলমল করছিল এই খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করলো মাহি। জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্নই করলো না, শুধু মনোযোগ সহকারে 2017 সালে নভেম্বরের 3 তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমায় খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলছি তো, তাই না? হুম। আরে না, দারুণ তো, আন্দাজে বোকা মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু দেখ তো, এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজের দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারায় মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানোর কাজের চেহারাটা কিভাবে মনে রাখবো আমি? তারপরেও আমার যতটুকু স্মরণ আছে, সেদিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক, ওনার নিজের বাড়িতে, কোথায় কোনো কাজী অফিসে নয়। আমি অসম্মতি দিয়ে বলল, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিল। আমার কথায় মুহূর্তেই চুপ করে যায় মাহি, খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজীর ছেলে হবে। আমি এবারও অসম্মতি দিয়ে বললাম, না, এই লোকটা বৃদ্ধা কাজের ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেয়া বৃদ্ধা কাজীর একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোকটা নয়। মাহি এবার নড়ে চড়ে বসলো, চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় ওই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি, তারপরেও ছোট করে উত্তরে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজে লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে আমার কাবিননামা খুঁজে চলেছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাটিয়ে ফেলেছে আমার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবা, 2017 সালে নভেম্বরে 3 তারিখে কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলাই হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই খাতাটা একটু চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 জানুয়ারি মাসে খোলা।
আপনারা 2017 সালের নভেম্বরের 3 তারিখের কাবিননামা খুঁজছেন। তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এক আকাশ ভেঙে পড়লো এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই, হতাশায় হতভাগ সবাই। কারো মুখে কোনো কথা আসছে না। এ নিয়ে পরপর দুটো কাজী অফিসের চক্কর কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজের আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধানটাই পাওয়া গেল না এখনো। সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসায় কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে কিনা একটু দেখবেন প্লিজ। জুয়ের অধৈর্য গলায় চোখ ঘোরালো কাজীর দিকে। তিনি জুয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা। আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্ট্রার খাতা। এর বাহিরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ও, তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি। হুম। এক গুমোট হতাশা ছেয়ে গেল সবার মাঝে। আমাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘিরে ধরলো। জুই চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাইরেও কি আরও কোনো কাজী অফিস আছে আশেপাশে? আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিস আছে। আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকে এসেছি মাত্র। ওরা আমাদের এখানেই অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুইটাই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইলো সবাই, কিন্তু আমি উঠলাম না। কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজীটার নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার। উনি আমাদের সেদিন রাতে সাহায্য করেছিল। হয়তো এখন ওনার নামটা বলে বাকি পরিচয়টা পেয়ে যাব। তাই আমি প্রশ্ন করে বললাম, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামে কাউকে চেনেন এলাকার? আমার কথা সবাই উঠতে গিয়েও উঠলো না, বরং কৌতূহল চোখ ঘুরালো আমার দিকে। কাজী সাহেব আমার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলো আমাকে। কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফেজ? কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারবো না, তবে ওনার বাবাও মানুষের বিয়ে পড়ান। কাজী টাইপের মানুষ ছিল ওনার বাবা। আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন। মসজিদে ইমামতি করতে যে ওনার কথা বলছেন না? সঠিক জানি না এই লোকটাই কিনা, তারপরেও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বললাম, জি উনি। ওনার বাসায় অ্যাড্রেসটা দেওয়া যাবে? জি অবশ্যই, আমি এখন অ্যাড্রেস লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি। 5 মিনিটের পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটা থেকে কাগজের টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজের নামটা এতক্ষণ যাবত ওদেরকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না, আন্দাজে ঢিল মারলাম আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কি না সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেয়া সেই কাজী বাড়ি পৌঁছতে সক্ষম হলাম আমরা। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফেজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকেই আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভেতর অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুক ধুক করছে ক্ষণে ক্ষণে। আমরা হাফেজ সাহেবের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফেজ সাহেব আর দাদা কাজী মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকতে। লোকটার চেহারাটা মনে ছিল না, তবে এখানে এসে ছেলের কথায় একটু একটু মনে পড়ছে আর কি। এই মুহূর্তে শুধু যে আমার মনে টানটান উত্তেজনা কাজ করছে এমনটা নয়, বর্তমানে সবার মাঝেই আমার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকে সুমন নামক ছেলেটা আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করলো, মাহি আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছে? বোরকা পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক চোখ বুলালো ছেলেটা। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত
দেখালো তাকে। এই জন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত বিনীত সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমি ছোট করে প্রশ্ন করে বলল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমার আমবাগানের দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটার কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদেরই বাড়িতে। এই জন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটা। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদা ভাই দিয়েছিলেন, হয়তো আমার আব্বা না। ছেলেটার কথায় তৎক্ষণাৎ আমার স্বর্ণাভ আসলো সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনিই আমাদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই দিয়েছিলেন আমাদের বিয়ে। উনি কোথায়? একটু ডাকুন না ওনাকে প্লিজ। ভীষণ নয় ছেলেটা আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটা চমকে গেল। আমার বান্ধবীরাও চমকিয়েছে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেইনি। কারণ এখানে আসার আগে আমাদের কথায় ছিল যে কেউ ভুল করেও বলবো না আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খুঁজে চলেছি আমরা। এই ওয়াদা ভঙ্গ করে নিয়ে ওরা কেউ, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আর আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টা না জানি কোন দিন কোন বড় ধরনের বিপদের সম্মুখীন হই আমি। এর জন্যে আল্লাহই জানে। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা বিষণ্ণতা কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকে দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটার কথায় মাথায় চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশায় ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন, এবার কিভাবে পৌঁছবো ওই লোকটা অবধি? হতাশা যখন আমার গলা ধরে আসছিল কষ্টে, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখানেই রয়েছে, তাই না? ওখানে নিশ্চয় বিয়ের পুরনো রেজিস্ট্রি খাতাগুলোও আছে। আসলে আমার 2017 সালের নভেম্বর মাসের 3 তারিখের বিয়ে পড়ানোর সকল লিস্টগুলো লাগবে। এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামের একটা মেয়ের বিয়ে হয়েছিল, আপনার দাদাই দিয়েছিলেন। এই মেয়েটি আমার বান্ধবী। ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরনো রেজিস্টারগুলো খাতা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম। প্লিজ আমাদের আশা ভাঙবেন না, কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না। রিক্তা ইসলাম মায়া নামের কাবিননামাটা খুঁজে দিয়ে প্লিজ। মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠলো ছেলেটা। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে? তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটার খোঁজ করছিল। উনি সম্ভব আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরও 2 জন মানুষ ছিল, একই কালো পোশাক পরিত। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটার কথা এবার আমাদের মাথায় যেন আকাশ ভাঙলো। সর্বনাশ, সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয় আমার কলিজা শুকিয়ে কাট। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার এক একজন বান্ধবীদের ফেজে। ওরা একে একে ছেলেটার প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামা কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেয়নি। কারণ ছেলেটাকে বলতে না দিয়ে তাড়াহুড়ো করে সুমি বলল, ভেরি গুড, দেননি? যান, কাবিননামা কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন, যান যান। আমাকে দেখিয়ে ছেলেটা বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই, সেটা তো। আবারও ছেলেটাকে বলতে না দিয়ে মাইশা বলল,
নেই মানে? কাবিননামা কাগজ দিয়ে আপনারা কি করেছেন? কাজী অফিসে বিয়ের কাবিননামার একটা কাগজ থাকতে তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত এত প্রশ্নে ছেলেটা এবার রেগে বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনার সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল। আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটা বলতে লাগলো, আসলে দাদার অফিসের ইলেকট্রিক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, কিছুই বাঁচাতে পারিনি। এই জন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলেছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কি না, বা আপনি কখনো কাবিননামা খোঁজে এখানে এসেছেন কিনা কাউকে নিয়ে এসব। আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরাও আপনাই খুঁজছে, আপনারাও তাদের খুঁজছে, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটার কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের? এমন কোনো তথ্য আছে আপনার কাছে, দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেইনি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্ন ঠিকঠাক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথায় বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারো পাঠানোর লোক হবে। পোশাকে তেমনই মনে হয়েছিল আমাদের কাছে। হতাশার উপর হতাশ হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়ে জুই আবারও বলল, আচ্ছা, ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটার দিকে তাক করা, কিন্তু ছেলেটা ইতস্তত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোর ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কারো চেহারাটা মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো, তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল। জুই আবারও প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি, আব্বা চিনে ওনার স্বামীকে। আব্বা মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক, ওনাকে নাকি সবাই এক নামে চিনে, আবার সবাই ভয়ও পায় নাকি। তাড়াহুড়োয় সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পাই কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটা আমার দিকে তাকালো, ইতস্তত করে বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারবেন? জি, আমার আব্বা এখন আসবে না। এখন আমের সিজন, এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন, এর আগে না। আরও মাস দুয়েকের ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজে নম্বর লেখা। হৃদ অফিসিয়াল গেট আপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করানি। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারাও খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজী অফিস সহ ওনার অফিসের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও 1.5 বছর আগে। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউই চেনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের কাছে। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেই রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভ্রুর উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই, এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এর জন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোককে। হৃদ আসিফের কথার কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসল।
নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।